দুই ধরনের বিজ্ঞান আছে। একটা হচ্ছে যে প্রকৃতিতে একটা এক্সিস্টিং জিনিস আছে, যেটা কেউ বানায় নাই, যে প্রকৃতি বানিয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছে, যেভাবে আপনি বলতে চান, যেমন একটা বৃক্ষ, একটা ফুল। তো এক ধরনের বিজ্ঞান হচ্ছে যেটা আছে ওইটাকে ভেঙে দেখা, এটার ভিতরে কী আছে। আর আরেকটা বিজ্ঞান হচ্ছে একটা কিছু তৈরি করা, যেটা অনেক সময় আধুনিক শহরে খুব দেখা যায়, যে একটা লেগো সেট দিল, এটা অ্যাড করলো, এটা বানালো, ওইটা বানালো, বা একটা গাড়ি বানালো। এটা হচ্ছে এক ধরনের সিনথেটিক, একটা মানুষ তার বুদ্ধি খাটিয়ে একটা কিছু বানাচ্ছে। এই যে প্রকৃতিতে যা গ্রহ করছে, এটার কি কোনো ওনার আছে নাকি? এটার মালিককে? সেই সব মানুষরাই অনেকদিন বেঁচে থাকবে যারা অনেকদিন বেঁচে থাকতে চায়। মানুষের একটা থিওরিটিক্যাল লাইফ স্প্যান আছে, এটাকে বলে, অনেকে বলে 130 ইয়ার্স। আমরা যে ইচ্ছা শক্তি বলি, এটা আসলে কি? একটা মানুষের মাথায় যে একটা ইচ্ছা আসলো, চিন্তা আসলো। রুমির একটা কবিতা আছে যে আই ডাইড এজ এ মিনারেল অ্যান্ড আই ওয়াজ বর্ন এজ এ প্লান্ট। প্রত্যেক মানুষেরই অন্যের জন্য কিছু করা উচিত, সব সময় এভরিডে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা স্বাগত জানাচ্ছি এমন একজন বিজ্ঞানীকে যিনি বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেনেটিক্স, বায়োটেকনোলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে বিশ্বের শীর্ষ পর্যায়ে রেখেছেন অসাধারণ অবদান। তিনি ডক্টর আবেদ চৌধুরী, একজন মলিকুলার জেনেটিসিস্ট, ইনভেন্টর এবং ভিশনারি রিসার্চার। ইউনিভার্সিটি অফ অরেগন, MIT ও NIH গবেষণার মাধ্যমে তিনি উন্নয়ন করেছেন ফার্টিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট সিড টেকনোলজি, এগ্রিকালচারাল ইনোভেশন ও ক্লাইমেট ড্রিভেন বায়োটেকনোলজি। তিনি আবিষ্কার করেছেন পঞ্চবিহী ধান, যা বাংলাদেশের কৃষিকে দিয়েছে নতুন শক্তি, স্থায়িত্ব ও উৎপাদন ক্ষমতা। শুধু গবেষণাগারেই নয়, নিজ গ্রামের কানিহাটিকে কেন্দ্র করে তিনি তৈরি করছেন রুরাল ইনোভেশনের এক অনন্য মডেল। তাই চলুন জেনে আসি ডক্টর আবেদ চৌধুরীর জ্ঞান, দর্শন ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার অনন্য ভাবনা, যা আমাদের অনুপ্রাণিত করবে উদ্ভাবন, উন্নত চিন্তাশক্তি ও নতুন সম্ভাবনার পথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন একটি পর্বে। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের খুবই শ্রদ্ধার একজন পাত্র, সম্মানের একজন পাত্র, বিজ্ঞানী আবেদ চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। স্যার, আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে স্যার আপনার সাথে আলোচনা করব। আপনার মূল্যবান সময়টা আজকে আমরা নিব। স্যার, আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি এবং আমাদের এই পডকাস্ট যারা দেখেন, তাদের মধ্যে অনেকে আছেন এখনও শিক্ষার্থী। সো তারা তাদের শিক্ষা জীবনটা পার করছেন এখন। আবার অনেকে আছেন ইয়াং প্রফেশনালস, অনেকে আছেন প্যারেন্টস। সো যারা প্রফেশনে আছেন তারাও হচ্ছে এই পডকাস্টটা দেখে থাকেন এবং এখান থেকে তাদের নিজের মতো করে অনেক কিছু লার্ন করার চেষ্টা করেন। প্যারেন্টস যারা আছেন তাদের জন্যও আমরা চেষ্টা করি যে প্যারেন্টিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং গাইডলাইন, এই জিনিসগুলো হচ্ছে দেওয়ার জন্য। তো স্যার, আজকে আমরা শুরু করতে চাচ্ছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্যার আপনার একদম ছোটোবেলাকার শিক্ষা জীবনটা কেমন ছিল, সেখান থেকে বেড়ে ওঠার সাথে শিক্ষার সম্পর্কটা কেমন ছিল এবং সেখান থেকে আপনার কর্মজীবনে প্রবেশ। ধন্যবাদ। আমার জন্ম হয়েছিল একটা প্রান্তিক গ্রামে, যেটা মৌলভীবাজার, এখন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আগে আমরা যা সিলেট বলতাম, জি স্যার। এখন বলে বৃহত্তর সিলেট, কারণ সিলেটকে টুকরা করে করে বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়েছে। তো সেখানকার একটা প্রান্তিক এই কারণে যে আমাদের বাড়ি থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরে ইন্ডিয়ান বর্ডার, এখানে বাংলাদেশ শেষ হয়ে যায় এবং ভারত শুরু হয়, ত্রিপুরা রাজ্য। সেরকম একটা প্রান্তিক গ্রাম, পুরোনো দিনের কানিহাটি পরগনা বলতো ইউনিট, ল্যান্ড ইউনিটগুলোকে। তো সেখানে আমার বাড়ি, জন্ম। তো ছোটোবেলা থেকেই আমি তো একটা প্রাকৃতিক পরিবেশে, এখনও ওই পরিবেশটা রয়ে গেছে। আপনারা যদি যান বা কেউ যায় বা যারা এই পডকাস্ট শুনছে, কারণ ওইখানে আমি একটা সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের মতো করেছি এখন। তো সেই পরিবেশে প্রকৃতিতে, চারদিকে প্রকৃতি, বিশাল ধান ক্ষেত বা দিনের যে মধ্যে বিভিন্ন পরিবর্তন, ঋতুর পরিবর্তন, এগুলা দেখে আমার বেড়ে ওঠা এবং অবচেতনভাবে, সচেতনভাবে না হলেও অবচেতনভাবে এই প্রকৃতিটা সেখানে যেই থাকুক না কেন তার ভিতরে ঢুকে যাবে। এবং দিনের এই পালাবদল, ঋতুর পালাবদল বা আকাশের রং কীরকম, এগুলো আসলেই ওইখানে খুবই অবভিয়াস, যেটা শহরে বা ইভেন একটা উপজেলা শহরে এখন আর অবভিয়াস না। উপজেলা শহরে এটা টের পাওয়া যায় না, কিন্তু সেই প্রান্তিক গ্রাম থেকে টের পাওয়া যায়। তো সেখানে আমার জন্ম হয়েছিল, সেখানে সচেতনভাবে ওই পরিবেশে আমার চেতনার উন্মেষ ঘটেছিল, এইভাবে বলা যেতে পারে। এবং এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে প্রকৃতি থেকে সরাসরি আমার ভিতরে
এক ধরনের যে চেতনা জাগ্রত হলো সেটা মূলত কবিতাকে কেন্দ্র করে, কারণ আমার আর্লিয়েস্ট হলো কবিতা লেখা এবং কবিতা এক ধরনের শব্দের মাধ্যমে প্রকৃতিকে বোঝা। আর আরেকটা হচ্ছে যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি, যখন সচেতনভাবে বিজ্ঞানের জগতে প্রবেশ করলাম তখন আমি বুঝলাম যে আসলে ওই প্রথম থেকেই আমার ভিতরে এক ধরনের বিজ্ঞান, যেটাকে আমি বলবো প্রকৃতি। কারণ বিজ্ঞানকে আমরা এক ধরনের মডার্ন ওয়েতে ডিফাইন করছি যে একটা ল্যাব থাকতে হবে, একটা মাইক্রোস্কোপ থাকতে হবে। বিজ্ঞান বললেই ওগুলো দেখায়, নাইলে অ্যাটমিক স্ট্রাকচার দেখায়, নাইলে মাইক্রোস্কোপ দেখায়। বাট বিজ্ঞান আসলে সেরকম না। সঙ্গীতও আসলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না। এগুলো সব কিছু আমাদের ব্রেইন আর প্রকৃতির যে ইন্টারাকশন, এটা কবিতা সৃষ্টি করে, সঙ্গীত সৃষ্টি করে, বিজ্ঞান সৃষ্টি করে। কিন্তু আমরা কতগুলো আধুনিক সময়ে অনেকগুলো সিম্বল তৈরি করেছি, তাই না? যেমন মিউজিক বললেই একটা ইনস্ট্রুমেন্ট দেখাবে, কিন্তু যার কোনো ইনস্ট্রুমেন্ট নাই, যে ইনস্ট্রুমেন্ট জীবনে দেখাও নাই, বা যখন পৃথিবীতে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না সেই প্রাচীন আদিম যুগে, তখন তো মিউজিক ছিল, তাই না? ওই সময় তো বিজ্ঞান ছিল, কিন্তু ওইটাকে আমরা প্রকৃতি চিন্তা বলছি, বা অনেক সময় বলে এটা একটা গ্রামীণ একটা চিন্তা। শহরের লোক বলছে যে না, এটা তো ওই আমার বাপদাদারা করতো, এটা কি করে বিজ্ঞান হবে? বিজ্ঞান হচ্ছে যে এখানে একটা ল্যাব আছে, বিজ্ঞানী আছে, একটা ল্যাব কোড পরে আছে, সেখানে বিজ্ঞান হবে। এটা আমরা আধুনিক একটা ফলস, একটা ফেক ডেফিনেশন তৈরি করছি। আসল ডেফিনেশন হচ্ছে মানবিক প্রেরণা থেকে প্রকৃতির সাথে মানুষের ইন্টারাকশন, যেটা এটা এক ধরনের সংঘাতময় হতে পারে, বা এটা ফ্যাসিলিটেটিং বা সৌহার্দ্যমূলক হতে পারে। ওই অভিজ্ঞতাগুলো, যে পারস্পরিক অভিজ্ঞতা, প্রকৃতি এবং মানুষের ব্রেনের যে ইন্টারাকশন, এটা ক্রিয়েটিভিটির জন্ম দেয়। এবং এইভাবেই আমি জিনিসটা এখন বুঝতে পারি আসলে, যে ওইটা আমার যেভাবে আমার জন্ম হয়েছিল বা বেড়ে ওঠা, এটা এক ধরনের অবধারিতভাবে হয়ে গিয়েছিল আমার ভিতরে। স্যার, যদি বাবা মায়েরা চায় যে তাদের সন্তানের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা তৈরি করতে, কিংবা যে সায়েন্টিফিক ফিলসফি, এটা যদি তাদের মধ্যে দিতে চায়, যেমন আমাদের সাথে যে বাচ্চারা কানেক্টেড, তারা তো বেশ কিউরিয়াস বাচ্চা মানেই আসলে কিউরিয়াস, কিন্তু আমরাই আসলে আমাদের স্কুলিং সিস্টেম কিংবা হচ্ছে আমাদের যে এখনকার যে শহুরে প্রকৃতি পরিবেশ, তার মাধ্যমে অনেক সময় বাচ্চাদের কিউরিওসিটিটাকে নষ্ট করি তিলে তিলে। সো বড় হয়ে সে তখন তার প্রশ্ন করার স্বভাব ভুলে যায়, কিংবা কৌতূহল নিয়ে কোনো একটা কিছুকে জানার অভ্যাস সেটা ভুলে যায়। তারপরেও হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা বিজ্ঞান বাক্সের থ্রুতে পেয়ে থাকি, তারা হচ্ছে দেখা যায় যে খুঁটিনাটি করতে খুব পছন্দ করে। একটা হয়তো জিনিস দেখলো, তারা শুধু সেটার বাইরের যে ফাংশনটা সেটা নিয়েই সন্তুষ্ট না, তারা হয়তো ভেতরটা দেখতে চায়। তো বাবা মায়েরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা বাচ্চাদের মধ্যে এই সায়েন্টিফিক মেন্টালিটিটা কিভাবে কাল্টিভেট করব। এটা খুব ভালো প্রশ্ন। তো দুই ধরনের বিজ্ঞান আছে। একটা হচ্ছে যে প্রকৃতিতে একটা এক্সিস্টিং জিনিস আছে, যেটা কেউ বানায় নাই, যে প্রকৃতি বানিয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছে, যেভাবে আপনি বলতে চান। যেমন একটা বৃক্ষ, একটা ফুল। তো এক ধরনের বিজ্ঞান হচ্ছে যেটা আছে ওইটাকে ভেঙে দেখা, এটার ভিতরে কী আছে। যেমন একটা পাতা আছে, পাতার একটা গাছ আছে, ওইটার পাতাকে আমরা ছিঁড়ে পাতাটাকে আরেক জায়গায় লাগিয়ে দিলাম। তো এক ধরনের গাছ আছে যে ওই পাতা আবার শিকড় গজাবে, পাতা থেকেই আরেকটা গাছ হয়ে যাবে। আরেক ধরন আছে যে পাতাটা মারা যাবে, তাই না? এখানে এটা হচ্ছে যে একটা এক্সিস্টিং প্রকৃতির অংশকে ভেঙে দেখা, এটার কি করে বিহেভ করে, এটা হলো এক ধরনের। বা ফুলের পাপড়িগুলা খোলা, কয়টা পাপড়ি আছে গোনা, বা একটা পাতাকে আরেকটা পাতার সাথে মিশিয়ে একটা নতুন রং তৈরি করা, যেটা আমরা ছোটোবেলা অনেক করতাম। এটা এক ধরনের বিজ্ঞান। আর আরেকটা বিজ্ঞান হচ্ছে একটা কিছু তৈরি করা, যেটা অনেক সময় আধুনিক শহরে খুব দেখা যায়, যে একটা লেগো সেট দিল, এটা অ্যাড করলো, এটা বানালো, ওইটা বানালো, বা একটা গাড়ি বানালো। এটা হচ্ছে এক ধরনের সিনথেটিক, একটা মানুষ তার বুদ্ধি খাটিয়ে একটা কিছু বানাচ্ছে। আর আরেকটা হচ্ছে প্রকৃতিকে ভেঙে প্রকৃতির ভিতরে কি বিজ্ঞান আছে ওইটা দেখছে। তো মানুষ যখন প্রাচীন যুগে, মানে আমাদের মানুষ যখন গুহায় ছিল, তখন প্রকৃতির মধ্যে ছিল। প্রকৃতির মাধ্যমেই মানুষ এই নতুন করে প্রেরণাটা প্রকৃতি থেকে পেয়েছে। যেমন একটা এক্সাম্পল দেই, আমি অনেক সময় ভাবি যে পৃথিবীর সবচেয়ে প্রথম ব্রিজ কে বানিয়েছিল। একটা ব্রিজটাও একটা মানুষের তৈরি জিনিস, নদীর উপরে ব্রিজ দেয়। তখন আমি ভাবলাম যে একটা মানুষ যখন দেখলো যে দুটা মানে ভার্টিক্যাল গাছ আছে, আর ওইটার মাঝখানে একটা হরাইজন্টাল একটা ডাল হয়তো পড়েছিল, আমি একটা কল্পনা করছি এটা, ওইটা দেখে মানুষের মধ্যে ওই সম্ভাবনাটা এসেছিল যে ওইরকম একটা দুটা খোঁটা থাকে, তার উপরে একটা প্ল্যাঙ্ক থাকে, তাহলে এইটার মাধ্যমে যাওয়া যাবে।
আমি এটা ভাবলাম, এটা সচেতনভাবে হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ধারণা হলো প্রকৃতিতে এরকম একটা জিনিস অ্যাক্সিডেন্টালি ঘটে যাওয়ার পরে দেখে মানুষের মধ্যে আইডিয়াটা এসেছিল, এবং সে তখন আসলেই 2টা পোল বানিয়ে একটা ব্রিজ বানিয়েছিল। এইভাবে যে কোনো জিনিস নিয়ে এটাকে বায়োমিমিক্রি বলে, যে প্রকৃতিতে যা আছে ওইটা আমরা মিমিক করব, আমরা ওইটা থেকে শিখবো এবং আরেকটা জিনিস বানাবো যেটা ওইটার আইডেন্টিক্যাল না, বাট কনসেপচুয়ালি আইডেন্টিক্যাল। তো আমি বলবো যে বাচ্চারা যারা বড় হচ্ছে এখন, শহরে যারা, তাদের সেই প্রকৃতির কানেকশনটা নাই। প্রকৃতির কানেকশন লক্ষ বছর ধরে মানুষের মধ্যে ছিল, আর শহরে বাঙালি মধ্যবিত্ত এসেছে 50-এর দশক থেকে, তার আগে কিছু নাই। এই 50-এর দশক থেকে এখনকার যে সময়টা, এটা একটা নাথিং, ইট ইজ 1 সেকেন্ড ইন দ্য হিউম্যান হিস্ট্রি। কাজেই আমরা করেছি কি, আমরা আমাদের যে বায়োলজি বা প্রকৃতি আমাদেরকে যেভাবে বানিয়েছে, শহরের মানুষ এটা থেকে ডিসকানেক্টেড। সেই জন্য সম্পূর্ণ বিজ্ঞানকে অনুধাবন করা তাদের পক্ষে সম্ভব না। তো এখন কি করবে? আমি বলবো অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা যতখানি সম্ভব একটা প্রকৃতি তৈরি করেন, টবের মধ্যে গাছ লাগান, বাচ্চাকে বলেন গাছটা ভেঙে দেখো, একটা গাছ থেকে আরেকটা গাছ লাগাও। আমি অনেককে বীজ ধরিয়ে দিই যে এই বীজ থেকে তুমি অঙ্কুর উদ্গম করো। এইটা বেটার দেন গিভিং দেম সাম মেটাল অ্যান্ড সেইটাকে স্ক্রু অন করে একটা গাড়ি বানাও। ওইটাও হতে পারে, কিন্তু ওইটা সেকেন্ডারি হওয়া উচিত। প্রাইমারিলি প্রকৃতির মধ্যে ঢুকে প্রকৃতিকে মানে ডাইসেক্ট করে বা ডিকনস্ট্রাক্ট করে, যেটা ইংরেজিতে বলে, ওইটা থেকে শিখো। হ্যাঁ, এটা আমি বলবো যে একদম আবশ্যক এটা করা। এবং অন্তত এটা যদি একেবারে অসম্ভব হয়, এটা স্ক্রিনের মধ্যে ওইটা দেখাও, স্ক্রিনের মধ্যে দেখাও। যেমন অনেকে ওই সব নেচার ডকুমেন্টারি দেখে, নেচারের ডকুমেন্টারি দেখো, বাচ্চাদের মাইন্ডকে একদম প্রকৃতি দিয়ে ফ্লাড করে ফেলো। সমুদ্রের ঢেউ দেখাও, গাছের পাতা দেখাও, পাখির উড়ে যাওয়া দেখাও, পাখির আওয়াজ শোনাও, মিউজিক না শোনায়, বিভিন্ন পাখির কিচিরমিচির রেকর্ড করো, তাই না? এখনও আমাদের শহরগুলোতে মাঝে মাঝে পাখির আওয়াজ শোনা যায়, ওইটা রেকর্ড করো, ওইটা শুনো। এটা হবে আমার রিকোয়েস্ট। স্যার, সত্যি কথা বলতে হচ্ছে অনেক বাচ্চা মানে শহরে যারা থাকে হাই রাইজ বিল্ডিংয়ে, তারা পাখি বলতে হচ্ছে কেবল কাক চিনে থাকে। সো পাখির আওয়াজ বলতে কাকের আওয়াজ হয়তো তাদের মনে আসবে। স্যার, এটা খুবই ভালো একটা জিনিস যে বাচ্চাদেরকে যদি আমরা হচ্ছে একদম প্রকৃতির সংস্পর্শে নিতে না পারি, অন্তত যতটুকু সম্ভব যে তাদেরকে সেটা দেখাই, ডকুমেন্টারি থ্রুতে হোক, সাউন্ডের থ্রুতে হোক, তাদের ব্রেইনটাকে স্টিমুলেট করার জন্য। অথেন্টিক পাখির আওয়াজ যদি হয়, খুব ভালো কোয়ালিটি হয়, তো ওইটা ঠিক আছে। কারণ ব্রেইন বলবে না যে না এটা তো রিয়েল পাখির আওয়াজ না, ও তো বুঝবে না এটা। হ্যাঁ স্যার, আপনার অনেক নোটেবল কাজ আছে, তার মধ্যে হচ্ছে পঞ্চব্রীহি ধানটার কথা হচ্ছে আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু আমরা শুনেছি, জেনেছি। স্যার, এই আইডিয়াটা কিভাবে আসলো এবং এটা আমাদেরকে হচ্ছে মানে যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, আমাদেরকে কিভাবে একটা এজ দিবে? এইটা মূলত আমি যখন শৈশবে আবার সেই গ্রামের অবস্থায় ফিরে যাই, আমাদের অনেক সুগার কেন, ইক্ষু যেটাকে বলে, ওইটা ছিল, আমাদের ইক্ষু ক্ষেত ছিল। তো আমি দেখতাম যে ওইখানে মানে ইক্ষু, যেটা আমরা কুইয়ার বলি সিলেটে, কুশিয়ার, যেটা থেকে কুশিয়ার নদীর নাম আসছে, সিলেটি ভাষায় ইক্ষুকে বলে কুইয়ার। তো আমাদের কুইয়ার ক্ষেত ছিল। তো কুইয়ার কাটার পরে আমি ছোটবেলা দেখতাম যে আবার কুইয়ার গজায়। এই পদ্ধতিটাকে বলে রাটুন, যে কোনো কোনো গাছ আছে বা চা গাছের কেটে দিলে আবার চা আসে, বা লনকে করে দিলে আবার ঘাস গজায়, তাই না? তো এটা তো একটা অংশ। আর আরেকটা হচ্ছে আমরা যেটাকে ঔষধি বৃক্ষ বলে, যে ফসল দেওয়ার পরে মারা যায়। আমাদের ক্রপগুলো ঔষধি, যেমন ধান হারভেস্ট করার পরে ধান গাছটা মারা যায়, বা ভুট্টা হারভেস্ট করার পরে ভুট্টা গাছ মারা যায়। তো আমার বিভিন্ন সময়, তো আমি তো যেহেতু বিজ্ঞানের ভিতরে, প্রকৃতি চিন্তার এটার ভিতরে আছি, আমার ভিতরে একটা আইডিয়া নিজের থেকে আসলো যে আমি কি ধানকে এরকম আম কাঁঠালের মতো বা সুগার কেনের মতো করতে পারি কিনা। এইভাবে আমার মাথায় আইডিয়াটা এসেছিল যে একটা ধান গাছ হবে, এটা আর মারা যাবে না। এবং আমি ভাবলাম, আমি অনেক দারিদ্র দেখেছি গ্রামে, যে একজন বৃদ্ধ বিধবা আছে, সে ধান লাগাবেই বা কেমনে, আর চাল পাবে কেমনে, সে বেগিং করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর সিলেটে একটা গান আছে, প্রাচীন গান, সেটা বলে যে পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, রাড়ি বেটিয়ে খ্যাত করে দাইয়ানেরা ধান। এটা আমাদেরকে ছোটবেলা পালা গানের মতো রাত্রিবেলা শোনানো হতো গান, এই গানটা। তো এই গানের হচ্ছে যে পূবের বন্দে পশ্চিমের বন্দে, মানে বন্দ মানে হচ্ছে ধান ক্ষেত।
তো এখানে পূবে এবং পশ্চিমে অনেক ধান ক্ষেত আছে, আর রাড়ি বেটিয়ে ক্ষেত করে সে এগ্রিকালচারটা করে, ক্ষেতটা করে দাইয়া নেড়া ধান। এই কথাটা খুব তাৎপর্যময়। মানে কাটার পরে যে ধানটা হয় এটাকে নেড়া ধান বলে। আবার ওই ইক্ষুতে ফিরে যায় যে আবার কাটার পরে গজিয়ে ওঠে। তো কাটার পরে কিছু ধান হয়, ওইটা হচ্ছে বিধবার ক্ষেত, বিধবা মানে তার এগ্রিকালচার আর কি। এটা তো এক ধরনের মানে করুণ একটা কথা আর কি, যে সে কোনো জমি নাই, কোনো চাষ করে না, সে ওই মানুষ কেটে যাওয়ার পরে যে উচ্ছিষ্ট ধান গজায় ওইটা কালেক্ট করে, ওইটা তার ক্ষেত। এটা গানে ছিল। তো আমি ভাবলাম যখন আমি জেনেটিক্স শিখলাম, আমেরিকাতে গেলাম, তো আমাদেরকে একটা জিনিস শেখানো হলো যে একটা জিনিস হচ্ছে এটা চূড়ান্ত কথা না, এটা বেটার হতে পারে, তাই না? যেমন আমরা মানুষের মধ্যেই দেখি যে কেউ যুগ বিয়োগ করতে হিমশিম খায়, তাই না? এই রকমারির এইখানে তো উদ্ভাস বা এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে এটা জানা যায় যে কোনো বাচ্চা অঙ্ক করতে হিমশিম খায়, আর আরেকজন হিউম্যান বিইং তার ডিএনএ ওর সাথে আইডেন্টিক্যাল, সিকোয়েন্স করলে আইডেন্টিক্যাল, সে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারে, সে ছোটোবেলায় ক্যালকুলাস করতে পারে। তার মানে কি? তার মানে জেনেটিক ভেরিয়েশনের কারণে একই মানুষ, একই স্পিসিস প্রচণ্ডভাবে অঙ্ক বিমুখ বা অঙ্কে অপারগ হতে পারে, অথবা গণিতে চরম পারদর্শী হতে পারে ছোটোবেলা থেকে। ঠিক যেভাবে একজন মিউজিক বুঝে না আরেকজন পিয়ানো বাজাতে পারে, মোজার্ট যেরকম ছিল। তো এই জন্য জেনেটিক্স আমাদের শেখায় যে একটা জিনিস হয় না, ধান কোনো দিন দ্বিতীয়বার হয় না, এই টাইপের কথায় জেনেটিক্সে নাই। জেনেটিক্সে হচ্ছে যে একটা বিশেষ ধান, একটা বিশেষ ভ্যারাইটি হয় না, কিন্তু আরেকটা হতে পারে। এটাতে আমাদের জেনেটিক্স করতে করতে আমাদের ভিতরে বিশ্বাসটা স্বতঃস্ফূর্তভাবে ঢুকে গেছে। তো আমি ভাবলাম অবশ্যই একটা ধান তৈরি করে যাবে। আমার একটা বিশ্বাস আসলো এরকম, যেটা আর মারা যাবে না, এটা চিরঞ্জীব থাকবে বা অনেকগুলা ফসল দিবে। তো চিন্তার পরে আবার দেখতে হয় যে আগে কেউ করেছে নাকি এটা। তো অবভিয়াসলি ন্যাড়া ধান আছে, সুগার কেনে রাটুন আছে। আমি গুগল করে দেখলাম যে হ্যাঁ, রাটুন রাইসও আছে, চাইনিজরা করে। কিন্তু রাটুন হচ্ছে একটা ফসল দেয়, মানে প্রথমে একটা ভালো ফসল দেয়, তারপর একটা দুর্বল, সেকেন্ড একটা 50% দেয়। তো ওইটা আমি আবার কেন করব? ওইটা আমি তো আছেই পৃথিবীতে, ওই ভ্যারাইটিটা আমি আনতে পারি, বা আমাদের অত্যন্ত ভালো একটা ভ্যারাইটিকে আমি ওই সক্ষমতায় নিয়ে যেতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু আমি চাইলাম যে না, এটা এনাফ না, এটা কনজিকিউটিভ হারভেস্ট দিবে এবং সারা বছর ধরে দিবে, এবং যদি সম্ভব হয় এটা চিরঞ্জীব হয়ে যাবে। এরকম একটা চিন্তা মাথায় রেখে আমি কাজ শুরু করলাম। এবার 2000 সালের দিকে যখন বাংলাদেশে চলে আসা শুরু করলাম, আমি 79-এ বিদেশ গেছি। 20 বছর আমি সাধারণ প্রবাসীদের মতো 2-3 বছর পরে পরে আসি, আবার যাই, এরকম ছিলাম। দেশকে নিয়েও তো মাথা ঘামাতাম না। কিন্তু 2000 সালের পর থেকেই আমি ডিসাইড করলাম বাংলাদেশে চলে আসব। ক্রমাগতভাবে আমার যে এস্টাবলিশ জব টব ছিল বিদেশেগুলো ছেড়ে দিলাম, এবং একটা জীবন বেছে নিলাম যে এই দেশেই থাকবো। বিদেশেও তো বাধ্য হয়ে অর্থনৈতিক কারণে কাজ করব, কিন্তু এই দেশে মূলত কাজ করব। এটা আমার শুরু হলো 2000 সাল থেকে। বাড়িতে এসে ঘর বাড়ি বানালাম, সব কিছু করলাম, প্রস্তুত হলাম এটার জন্য। এবং প্রথম থেকেই মূলত এইটা যে মাল্টি হারভেস্ট রাইস যেটা আমরা বলি, যেটা মূলত পরে আমরা পঞ্চব্রীহি 5 বার হলো দেখে একটা বছরে, এটা শুরু করলাম। এটা তো অনেক দিনের কাজ, অসংখ্য ভ্যারাইটি কালেক্ট করলাম, এগুলোকে বিভিন্ন ওয়েতে হাইব্রিড করলাম, ওই হাইব্রিডের সাথে আরেকটা হাইব্রিডের ক্রস করলাম, অনেক ব্যাপার আছে। এটা লিখতে গেলে লাইক একটা 100 পৃষ্ঠার বই হয়ে যাবে, জাস্ট মেথডটা। তো ওইগুলো করলাম, মাঠের মধ্যে করলাম, কৃষকদেরকে নিয়ে করলাম, কোনো প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়ালাম না, বা এই কাজগুলো করে একটা পেপার পাবলিশ করব ওই চিন্তাও করলাম না। মানে বিজ্ঞানের বাইরে গিয়ে চিরকালীন বিজ্ঞান যেটা ছিল, একটা তো হচ্ছে একাডেমিক বিজ্ঞান, এটা অতি সম্প্রতি করছে মানুষ, আর চিরকালীন বিজ্ঞান তো সৃষ্টির শুরু থেকে আসছে। তো আমার শৈশবের কারণে আমি সবসময় এক ধরনের চিরকালীন বিজ্ঞানে বিশ্বাসী। চিরকালীন বিজ্ঞানকে আমি কবিতা, সঙ্গীত, যে কোনো ক্রিয়েটিভ কাজের সাথে এক কাতারের মনে করি। আর ফর্মাল স্ট্রাকচার্ড বিজ্ঞান যেটা, সেটা প্রথমেই বলবে একটা ল্যাব লাগবে, 5 কোটি টাকা লাগবে, বিল্ডিং লাগবে, মাইক্রোস্কোপ লাগবে, এটা হচ্ছে আরেক ধরনের বিজ্ঞান। তো আমি করলাম যে বিজ্ঞান যেটা গ্রামের কৃষক করতে পারে, যার কোনো ডিগ্রি নাই সেও করতে পারে। এইভাবে আমি আমার এক্সপেরিমেন্টটাকে নির্মাণ করলাম, মানুষকে সংগঠিত করলাম বিশাল মাঠে, মানে একেবারে মাঠে এই কাজটা হয়েছে, এটা কোনো ল্যাবে হয় নাই। বিভিন্ন ধানকে ক্রস করে প্রথমে দেখলাম কোনটা, সিলেটে বলে ডেমানো, মানে সাইড দিয়ে কোনটা শুট বেশি বাইর হয়। সিলেটি ভাষায় আমি দেখলাম যে সবাই জানে, কৃষকরা এগুলো জানে, যেটা অনেক বেশি ডেমায়। ডেমানো একটা ভার্ব, সিলেটি ভার্ব, যে গাছটা ডেমাচ্ছে নাকি, এটার মানে হলো যে গাছের
সাইড শুট হচ্ছে নাকি, এটা বাংলায় বলা খুব কঠিন, ইংরেজিতে বলাও কঠিন, বাট সিলেটি ভাষায় খুব ইজিলি বলা যায়। যে আমি বললাম যে ডেমানো কোনটা কোনটা ডেমায় আমার জানাও, তো ওরা সবাই গেল, পুরা উপজেলাতে ঘুরলো, মানে ট্যাক্স করলো, অনেক ব্যাপার আছে। তো আমরা ওইগুলো কালেক্ট করলাম, তারপরে একটার সাথে আরেকটাকে ক্রস করলাম, কারণ আমার ধারণা ছিল যে যেটা বারবার হবে এটা প্রথম থেকে এটার ইঙ্গিত বোঝা যাবে, একটা কী ক্যারেক্টার এটার মধ্যে থাকবে। তো এইগুলা অনেক দিন করলাম, তারপরে একটার সাথে একটা ক্রস করলাম, আবার মাঠে দিলাম। আউশ, আমন এবং বোরো, আমাদের 3টা সিজন আছে। তো আমাদের মেথডটা ছিল এরকম যে একটা বোরোতে লাগানো হবে, বোরোটা হলো প্রথম সিজন। বোরো কাটার পরে এই গাছটা মারা যাবে না, ওষুধি বৃক্ষ ধান নর্মালি মারা যায়, কিন্তু আমাদের ডেমানো গাছগুলো আবার জাগ্রত হবে এবং একই ধানের শরীর থেকে পরে আউশ আসবে। কিন্তু কোনো আউশ লাগানো আর লাগবে না, আউশ ভ্যারাইটি আর লাগবে না, এই বোরোটাই আউশ হয়ে যাবে। তারপরে আউশ কাটার পরে আমন আসবে। এইভাবে আমি 3টা সিজন প্রথমে চিন্তা করলাম। তো পরে দেখলাম এগুলো এক ধরনের চিরঞ্জীব হয়ে যায় এবং আসলে 5 বারই, মানে এখন যেমন আমার মাঠে একই সাথে 3rd and 4th হারভেস্ট আসতেছে। সেকেন্ডটা খুব ভালো হয়েছে, প্রথমটা খুবই ভালো হয়েছে অবশ্যই, মানে বিঘায় আমরা বলি যে 25 মণ 20 মণ ওই রেঞ্জে। দ্বিতীয়টা হয়েছে ওই রকম 16, 17, 18 ওই রকম রেঞ্জে। আর 3 নম্বরটা খুব আজব হয়ে গেছে, বিশাল হয়েছে গাছটা এবং একটা আর্লি হারভেস্ট দিচ্ছে, এটা 3 নম্বর। আর একই গাছটা আবার 4th হারভেস্ট দিচ্ছে। তারপরে ওইটা কেটে দেওয়া, যেমন সুন আমরা এটা কেটে দিব, তারপরে একদম মানে পৌষ মাঘ চলে আসার আগে একটা দুর্বল 5th হারভেস্ট আসবে। এটা হচ্ছে মূলত পঞ্চব্রীহি চরিত্র। কিন্তু যেহেতু আমাদের উইন্টার খুব স্ট্রং, আমি জানি না এখনও এটা পরের বছরে যাবে কিনা, কারণ নর্মালি মাঘ মাসে আর সব মারা যায়, মাঘ চৈত্র কোনো পানি নাই, খটখটে হয়ে যায় মাঠ। কাজেই এটা যদি কোনো ইকুয়েটর, যেটা ইকুয়েটোরিয়াল রিজন যেমন আছে, ইন্দোনেশিয়া আছে বা আফ্রিকাতে গানা রয়েছে, আমি গানার একজন কৃষককে পাঠিয়েছিলাম যে দেখো, কারণ গানা হচ্ছে চির বসন্ত, শীতকাল নাই, তো ওইখানে আবার কি আর্থকুইক হলো, মানে খুব ডিফিকাল্ট, ওটা হয় নাই, ওইখানে এক্সপেরিমেন্টটা করা যায় নাই। কিন্তু ইকুয়েটরের কোনো রিজনে গিয়ে আমি দেখতে চাই যে পরের বছর এটা 6 নম্বর 7 নম্বর সপ্তব্রীহি ষষ্ঠব্রীহি এগুলো হয় কিনা, এগুলো এখনো জানি না। হ্যাঁ, যদি সেরকম হয় তাহলে তো খুবই ইন্টারেস্টিং হবে জিনিসটা। স্যার, যে ইয়েটা বলছিলেন যে একটা ছিল প্রকৃতির বিজ্ঞান আর একটা হচ্ছে রিসেন্টলি এখন মানুষ একাডেমিক্যালি যা যা করছে, তো সেখানে তো আবার হচ্ছে ইন্ডাস্ট্রির অনেক অ্যাফিলিয়েশন থাকে কিংবা ইন্ডাস্ট্রি থেকে ফান্ডিং নিয়ে অনেক গবেষণা হয়। তো এই রিসার্চের মধ্যে স্যার এথিক্স বা মোরালিটির বিষয়টা, এইটাকে স্যার কিভাবে দেখেন? যেমন রিসেন্টলি একটা ঘটনা হচ্ছে, একজন খুব বিখ্যাত ইউটিউবার উনি হচ্ছে একটা ঘটনা তুলে ধরেছেন যে ইউএসএতে হচ্ছে একটা কর্পোরেশন, তারা হচ্ছে ভুট্টার বীজ তৈরি করে, জেনেটিক্যালি মডিফাইড, খুবই হাই হারভেস্ট দেয়, এরকম হচ্ছে একটা ভুট্টার বীজ। তো সেটা তারা কৃষককে দিল, কৃষক হচ্ছে ফসল ফলালো, সে খুশি, অনেক ফলন হয়েছে। সো কৃষক সেখান থেকে কিছু বীজ ভুট্টা রেখে দিল, তারপরের বছর সে আবার চাষ করলো, ফলন হলো। তখন ওই কর্পোরেশনটা হচ্ছে কৃষকদেরকে সু করলো যে তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে আর বীজ কিনো নাই, কিন্তু এই যে দেখো, এই যে এটার জেনেটিক ভ্যারাইটি আমাদের পেটেন্টেড, সো এখন তোমরা যা চাষ করছো এখন সব আমাদেরকে দিয়ে দিতে হবে। সো কৃষকরা আবার বললো যে তোমরা তো এটা আমাদেরকে আগে বলো নাই, সো আমরা ফসল ফলানোর পরে যখন আমরা হারভেস্ট করলাম তখন তোমরা হচ্ছে বলছো। সো এই ধরনের হচ্ছে মানে রিসার্চের মধ্যে কিংবা এই ধরনের জিএমও ইমপ্লিমেন্টেশনের মধ্যে এথিক্স অ্যান্ড মোরালিটির বিষয়টা স্যার, এইটা আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে এক ধরনের মানে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখানে ইম্পর্টেন্ট। এখানে এক ধরনের মরাল কোয়েশ্চেন হলো যে এই যে প্রকৃতিতে যা গ্রো করছে এটার কি কোনো ওনার আছে নাকি, হ্যাঁ, এটার মালিককে। তো যখন এই বায়োটেকনোলজি বা আমার ব্রাঞ্চ অফ বায়োলজি, যেটা মলিকুলার বায়োলজি বা অনেকে বলে বায়োটেক, এটা যখন ইন্ডাস্ট্রি হয়ে গেল, তাই না, তখন ইনভেস্টররা তো এটাতে টাকা দেওয়া শুরু করলো এবং ইউএসএ এটাতে লিড দিল যে এটা একটা প্যাটেন্টেবল প্রপার্টি কিনা। এটা অনেক স্টেজে গেছে, যে একটা ডিএনএ সিকোয়েন্স যখন বের হলো এটা কি প্যাটেন্ট করা যায় কিনা, বিভিন্ন লিগ্যাল প্রসেস হয়ে গেল। এটা যেভাবে ক্যাপিটালিস্ট সিস্টেমে সব কিছু প্রপার্টি হয়ে যায়, তাই না। আর আমাদের চিরকালীন যে বায়োলজি, যেটা থেকে এই সমস্ত ব্যাপারগুলো এসেছে, যেমন আমাদের ধান, আউশ, আমন, অজস্র ভ্যারাইটি, এগুলা কার প্রপার্টি? এটা তো একটা ব্রিডার এক সময় ছিল, কিন্তু ওই ব্রিডার তো এটা দাবি করে নাই, সবাইকে বিলায়ে দিছে, তাই না। আমার অনেক ভ্যারাইটি, আমি তো পঞ্চব্রীহি ছাড়া অনেক কাজ করেছি, আমার সব ভ্যারাইটি আমি কৃষকদেরকে দিয়ে দিছি। আমি ব্রিডার হিসাবে এটার কোনো
প্রপার্টি হিসাবে এটাকে দাবি করি নাই, আমি করি নাই। যেভাবে আমার পূর্বপুরুষরা, আমি বাসমতি কোথা থেকে পেলাম? আমি যে বাসমতি লাগাচ্ছি, কালিজিরা চিনিগুড়া লাগাচ্ছি এবং এটা বিক্রি করে অনেকে টাকা বানাচ্ছে, তো এইটা তো তারা তৈরি করে নাই। যেমন আমাদের অর্গানাইজেশনগুলা, যেমন চাষি আছে বা বিভিন্ন ব্র্যান্ড আছে, প্রাণ গ্রুপ, স্কোয়ার গ্রুপ, সব কালিজিরা বা এইগুলো বিক্রি করছে, চিনিগুড়া, তো বিক্রি করে তো টাকা বানাচ্ছে। কিন্তু একটা মানুষ একটা ঐতিহাসিক সময়ে তো ওই ভ্যারাইটিগুলো বানিয়েছে, এটার তো একটা ব্রিডার ছিল, এটা তো আকাশ থেকে পড়ে নাই। তো ঐতিহাসিকভাবে আমরা যে জেনেটিক রিসোর্স যেটা বলি, এটাতে যে ইনভেন্টররা ছিল, তারা বলেছে যে এটা মানুষের জন্য আমরা করছি, তারা বীজটাকে কুক্ষিগত করে নাই। কিন্তু আমি যে জেনেটিক্স পড়লাম, মলিকুলার বায়োলজি পড়লাম, আমার সহকর্মীরা আমেরিকাতে যখন কোম্পানি করলো, তখন তারা বলল যে আমরা যে ব্রিডার সিডগুলো বানাচ্ছি এটা আমাদের প্রপার্টি। তারা এটাকে ডিএনএ সিকোয়েন্স করলো, এটার উপরে প্যাটার্ন রাইট এস্টাবলিশ করলো। এটারই একটা আধুনিক সংস্করণ হচ্ছে জিএমও। জিএমও হচ্ছে যে একটা পিস অফ ডিএনএ বাইরে থেকে ঢুকানো হবে, হ্যাঁ। কিন্তু তার আগে যেটা হয়েছে, ব্রিড করে একটা এলিট ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি তৈরি করা হলো। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, একজন ক্যাপিটালিস্ট বলবে যে এটা যদি প্রপার্টি না হয় আমি এটাতে টাকা দিব কেন? তখন এটা মানে এইটা কোনো ইনভেস্টমেন্ট পাবে না, এটা ওই চিরকালীন সময়ে যেরকম আছে ওরকম থাকবে। তখন ইন্ডাস্ট্রির স্বার্থে, যেমন ক্যাপিটালিজমে তো একটা ইনসেন্টিভাইজ করতে হয়, তাই না? এটা তো গাড়ির ক্ষেত্রে, কেউ যদি গাড়ি ডিজাইন করে ওইটা প্যাটেন্ট করে, একটা সাইকেল ডিজাইন করলে প্যাটেন্ট করে, ট্রেডমার্ক করে, এটা তো নিয়ম চালু আছে, তাই না? ঠিক একই নিয়মে জিএমওগুলোকে প্যাটেন্ট করা হলো। জিএমওকে এনফোর্স করা সোজা, কারণ একটা পিস অফ ডিএনএ ঢুকাইছে, ওইটা তো একটা মাইল পোস্টের মতো আছে, সাইন পোস্ট আছে। তো এখন কেউ যদি জিএম সিড বিক্রি করে, তো ওই কৃষক যদি আবার ওইটার বীজ রেখে দেয়, তাইলে তো এই প্যাটেন্টটাকে সে ডিফাই করলো, হ্যাঁ, সে নিজে রেখে দিল, তারপর সে আরেকজনকে দিল, বা পলেনের মাধ্যমে এটা আরেকটা ক্রপে চলে গেল, আরেকটা ভ্যারাইটি সে বানায় ফেললো। তখন সে ইনভেন্টার্স রয়্যালটি যেটা, এটা যদি না দেয় সে, তাহলে পুরো সিস্টেমটা কোলাপস করবে। আমি এটার পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি যে দিস ইজ দ্য রিয়ালিটি। ঘটনাটা কি? তো সাধারণত এখন যারা এলিট ভ্যারাইটি বানায়, এটা হাইব্রিডের মাধ্যমে প্রোটেক্ট করে। এটা যদি হাইব্রিড হয়ে যায়, তখন ওই হাইব্রিড থেকে যে সিড আসে ওইটা আর ভালো পারফর্ম করে না। আমি যদি কাউকে হাইব্রিড সিড বিক্রি করি, তাহলে আমি প্রোটেক্টেড, কারণ হাইব্রিড বানানোর প্যারেন্টগুলো আমার আছে, তার নাই। তো সে হাইব্রিড লাগাবে, তারপর হাইব্রিডের যদি সিড রাখেও সে, ওইটা থেকে তো ওই হাইব্রিডের মতো পাবে না। তো এটার একটা ইনহেরেন্ট প্রোটেকশন আছে। বাট জিএম যেটা, এটার কোনো প্রোটেকশন নাই, এটা তো হাইব্রিডের মাধ্যমে রাখতে হবে এমন কথা নাই। অনেক কোম্পানি কিন্তু খুব ক্লেভার, তারা হাইব্রিডের সমস্ত জিএমকে হাইব্রিডের মধ্যে ঢুকায় দেয়। আচ্ছা। তো যে জিএম কিনলো, হাইব্রিড কিনলো, জিএমও কিনলো, তো ওইটা তো সে আর পারবে না তখন, তাই না? এইভাবে প্রোটেক্ট করে। আর অনেকে যেখানে হাইব্রিড নাই তখন লিগাল, আমেরিকাতে বলে এটাকে পিঙ্কারটন পুলিশ। পিঙ্কারটন হলো এক ধরনের পুলিশিং, যে ফার্মে গিয়ে একটা ধানের কালেক্ট করবে, ওইটা থেকে সিকোয়েন্স করে দেখবে যে এই জিএমটা সে নিছে কিনা, প্রমাণ করবে। এবং যদি পেয়ে যায় ওই যে এইখানে যেরকম করছে, তখন সু করবে, লিটিগেশন করবে, হয়তো $1 মিলিয়ন জন্য সু করবে। মানে এখানে তো হাইলি লিটিগেশন, আমেরিকা তো এক ধরনের লিটিগেশন চলছে সারাক্ষণ। কাজে এগ্রিকালচারে এটা ঢুকে গেছে এবং এটা ওরা এনফোর্স করতেছে। আমাদের দেশে এটা কিভাবে এনফোর্স করবে? আমাদের দেশে তো আমরা এখনও গ্রামে গঞ্জে যে বীজ লাগানো হচ্ছে, একজন আরেকজনের বীজ নিয়ে যাচ্ছে। আমার সমস্ত ভ্যারাইটি কেউ সচেতনভাবে আমি দিছি, অথবা মাঠ থেকে নিয়ে গেছে, তাই না? আমার ভালো ভালো পঞ্চব্রীহির কথা বলছি না, আগে তো আমি যখনই যা করেছি গ্রামের লোক নিয়ে গেছে। এবং আমার একটা ভ্যারাইটি, ওইটা এখন পুরো উপজেলাতে প্রায় ভাইরাল হয়ে গেছে। ওইটাকে মানুষ আবেদ ধান বলে, কেউ আবার ওইটাকে ক্রসের ধান বলে। ওই যে ক্রস করে বানাইছে এটা দেখছে তো, বলে ক্রসের ধান, কেউ কেউ বলে আবেদ ধান। এটা ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাকে তো কেউ টাকা দিচ্ছে না। মানুষ কোটি কোটি টাকা অলরেডি বানায় ফেলছে এটা থেকে। তো আমি এটা কি করব? আমি তো অবশ্যই প্রমাণ করতে পারবো যে, কিন্তু আমাদের দেশে তো ওই ডেভেলপ সিস্টেমটাও নাই। আর আমি ব্যক্তিগতভাবে আমার যে ফিলোসফি, আমি ওটা চেষ্টাও করি নাই যে আমার একটা ক্রপ আমার প্রোটেক্ট করতে হবে এবং আমি সব টাকা পাবো এটা থেকে, ওই রাস্তায় আমি যাই নাই। স্যার, জিনোফ্যাক্সের কথা আমাকে কিছু বলুন। জিনোফ্যাক্স মূলত একটা আইডিয়া বলা যেতে পারে। এটা হচ্ছে যে আমাদের
বাংলা আরেকজন এন্টারপ্রেনার আছে সিডনিতে, জাহাঙ্গীর আলম, তার সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হলো। তো আমি ওকে, ও টেলিকমিউনিকেশনসে কাজ করে, আমি বললাম যে বায়োলজিতে কিছু করো, এইভাবে জিনোফেক্সের জন্ম হলো। তো এটার জিনোফেক্সের মেইন প্রোডাক্ট হচ্ছে গাট, মানে স্টুল থেকে, আমাদের স্টুলকে যদি ডিএনএ সিকোয়েন্স করা যায় তখন পেটের ভিতরে যত অন্ত্রনালীতে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে, এগুলো বেনিফিশিয়াল। এটা এমন ব্যাকটেরিয়া না যে অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলতে হবে, এটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। তো একটা নতুন আইডিয়া আসলো যে আমাদের জিন তো আছেই, আমাদের যে ক্রোমোসোমাল জিনগুলো রয়েছে, কিন্তু আমাদের শরীরে আমাদের নিজের সেলের থেকে বেশি সেল আছে ব্যাকটেরিয়ার, আমরা পেটে নিয়ে ঘুরতেছি। এটার খবর কেউ জানতোই না 20 বছর আগে যে এটা ট্রু। তো এই ব্যাকটেরিয়াগুলো অসংখ্য কেমিক্যাল তৈরি করছে, আমাদের বডিতে এটা ছড়িয়ে দিচ্ছে। এটা আমাদেরকে স্বাস্থ্য এবং স্বাস্থ্যহীনতা নিয়ন্ত্রণ করছে, আমাদের মেমোরি নিয়ন্ত্রণ করছে, অনেকে বলে আমাদের লঞ্জিভিটি নিয়ন্ত্রণ করছে, কতদিন বেঁচে থাকবো কি না থাকবো। তো এটার খোঁজ পাওয়া যাবে একমাত্র ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে, এবং সুপার কম্পিউটার ইউজ করে এই ডাটাটাকে অ্যানালাইজ করে যে একটা ব্যক্তিগত একজন মানুষের শরীরে কি ব্যাকটেরিয়া রয়েছে বেনিফিশিয়াল, এটাকে বলে পার্সোনালাইজ, মানে একটা ব্যক্তির গাট মাইক্রোবায়োমে যে ব্যাকটেরিয়া রয়েছে এটা আরেকটা ব্যক্তির থেকে ডিফারেন্ট। আইডেন্টিক্যাল টুইনও যদি হয়, তো একজনের গাট মাইক্রোবায়োম আরেকজনের গাট মাইক্রোবায়োম, মাইক্রোবায়োম মানে হচ্ছে সমস্ত মাইক্রোবের সমষ্টি, যেটা ওম কথাটা হচ্ছে সব কিছু। তো সেই মাইক্রোবায়োম সিকোয়েন্সিং করা এবং এটাকে কম্পিউটারের মধ্যে অ্যানালাইজ করা, একটা গাট টেস্ট রিপোর্ট দেওয়া, এটা হচ্ছে জিনোফেক্সের বিষয়। আমি এক ধরনের অ্যাডভাইজারি রোল প্লে করি, কারণ আমি তো অনেক কিছু করি, এটার মধ্যে আবার এটাও করি, অ্যাডভাইস করি। তো এটা যদি ছড়িয়ে দেওয়া যায় এটা খুব পাওয়ারফুল, কারণ সাধারণত এখন যে মেডিসিন দেওয়া হচ্ছে, একই লোককে, মানে যে লোকে আসে তার একটা অ্যাসপিরিন ধরায় দেয় মাথা ব্যথা হলে, বা আরেকটা হার্ট ডিজিজের রোগ দেয়, সবাইকে একই ওষুধ দিচ্ছে। এটা কারেন্ট মেডিকেল এস্টাবলিশমেন্ট করছে, মানে এটা পার্সোনালাইজ না, এটা হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল কাইন্ড অফ মেডিসিন। আর জিনোফেক্স যে ধরনের মেডিসিন সিস্টেমের স্বপ্ন দেখে বা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে পার্সোনালাইজড, একটা বিশেষ লোককে ওইরকম টেস্ট আসবে। আর আরেকটা হচ্ছে প্রেডিক্টিভ, এটা বলবে যে কি হতে যাচ্ছে। যেমন একটা বাচ্চা ছেলের মাইক্রোবায়োম যদি করা যায়, হয়তো বলা যাবে যে সে কি ডায়াবেটিসের দিকে যাচ্ছে, তার কি হার্ট ডিজিজ হতে পারে, বা তার লঞ্জিভিটি রিলেটেড কোনো ইস্যু হতে পারে কিনা। এটা প্রেডিক্টিভ, এটা পার্সোনালাইজড, এটা বিগ ডাটা ড্রিভেন, কারণ এইটা কোনো ডাক্তার এটা করতে পারবে না, এটা কম্পিউটার লাগবে। আর এটার প্রেডিক্টিভ যে সলিউশন যেটা, এটাও AIML এগুলো ডিপ্লয় করে বর্তমান সময়ের কম্পিউটেশনাল টুল ব্যবহার করে ওই রিপোর্টটা আসবে। এটা একজন ডাক্তার হঠাৎ একটা দেখে, একজন ডাক্তার দেখবে যে তোমার এই ব্যাকটেরিয়া আছে, তোমাকে অ্যান্টিবায়োটিক দিব, এটা ঠিক আছে। এটা হচ্ছে এখনকার সাধারণ স্টুল রিপোর্ট বা প্যাথোলজি রিপোর্ট বা মাইক্রোবায়োলজি রিপোর্ট। আর মাইক্রোবায়োমের রিপোর্ট হচ্ছে সিকোয়েন্সিং করতে হবে সব কিছু, ওই সিকোয়েন্সিং থেকে সমস্ত ব্যাকটেরিয়ার আইডেন্টিটি আসবে। এই ব্যাকটেরিয়াগুলো কোনোদিন আইসোলেট করা যাবে না, আইসোলেশন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের শরীরে আমরা ক্যারি করছি এটা, তাই না? এখন ফিকাল ট্রান্সপ্লান্টেশন বলে একটা ব্যাপার আছে, যে পেটের মধ্যে একজনের গাট থেকে আরেকজনের গাঁটে ঢুকাই দেয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এবং যারা অনেক বছর বেঁচে থাকে, 90 বছর 100 বছর বেঁচে থাকে, তাদের স্টুলের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটার কারণে তারা এতদিন বেঁচে আছে। অনেকে মনে করে পাওয়ারফুল অ্যাসোসিয়েশন, দেয়ারফর কজালিটি, কজ হতে পারে। আমি নিজেও এই টাইপের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছি এক্সিস্টিং ডাটা থেকে। দেখা যাচ্ছে যে মেয়েদের পেটে, মানে ওল্ডার উইমেনদের, বিকজ তারা 3-4 বছর অন অ্যাভারেজ বেশি বাঁচে ফিমেলরা, এবং তাদের পেটে বেনিফিশিয়াল ওই ব্যাকটেরিয়া অ্যাকারম্যানসিয়া মিসেনিফেলিয়া বলে একটা ব্যাকটেরিয়া, যেটা ভিন্ডি খেলে, পিছলা জিনিস খেলে। আমি সবাইকে বলি যে পিছলা মানুষ হয়েও না, বাট পিছলা জিনিস খাও, তাই না? তো ঢেঁড়স হচ্ছে এরকম একটা স্লিপারি জিনিস। এই স্লিপারি জিনিসটাকে বলে মিউসিন। আর যে মিউসিন ভালোবাসে, ফিল হলো পছন্দ করা, ভালোবাসা, ল্যাটিন শব্দ। তো মিউসিনিফিলিয়া হচ্ছে সেই ব্যাকটেরিয়া যে স্লিপারি জিনিস পছন্দ করে, সাচ এজ অ্যাসপারাগাস বা ভিন্ডি, এটা খুব কমন, কচুরলতি। তো মানে জেনারেল একটা হাস্যরসের মতো আমরা অনেক সময় কথা বলি। তো বলা যেতে পারে যে কচুরলতি বেশি খায় সে বেশি দিন বাঁচবে, এই মাইক্রোবায়োমের সূত্র ধরে এটা বলা যেতে পারে। বা যে ঢেঁড়স বেশি খায় সে বেশি দিন বাঁচবে। কেন? কারণ ওইটা খেলে পেটের মধ্যে ওই অ্যাকারম্যানসিয়া একটা ব্যাকটেরিয়া বাসা বাঁধবে, এবং ওইটা কোনো একটা জিনিস
রিলিজ করছে, যেটা আমাদের লঞ্জিভিটির জন্য ভালো। তো মোটামুটি মোদ্দা কথা হচ্ছে এই টাইপের একটা নতুন বিজ্ঞান, যেটা জেনোফেক্সের মাধ্যমে বা অন্যান্য যারা এটা সহযোগী হতে চায় বা আরেকটা কোম্পানি করতে চায়, এইরকম আইডিয়া নিয়ে এটা হতে পারে। খুবই ইন্টারেস্টিং স্যার। যেমন মানে আমি যে জিনিসগুলো হচ্ছে নর্মালি ইউটিউবে দেখি, তার মধ্যে দেখলাম যে খুব একটা কমন ট্রেন্ড আছে যে লংজিভিটি নিয়ে এখন হচ্ছে অনেকে কাজ করছে, অনেক ইনভেস্টমেন্ট আসছে এখানে। তারপর হচ্ছে গাট ব্রেন কানেকশন, যেটা যে গাট মাইক্রোবায়োমের সাথে মানুষের ব্রেইনের কানেকশন, এরকমও শুনেছি যে হতে পারে যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন ফুডের ক্রেভিং হয়, সেটা হচ্ছে ওই মাইক্রোবায়োম অনেকটা ড্রাইভ করে। এক্স্যাক্টলি, এটা খেতে ইচ্ছা করছে, ওটা খুবই ইম্পর্টেন্ট কথা। এবং গাট ব্রেন এখানে ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষ, সেই সব মানুষরাই অনেকদিন বেঁচে থাকবে যারা অনেকদিন বেঁচে থাকতে চায়। এই যে বেঁচে থাকার যে একটা দৈনিক একটা প্রেরণা, যে সকালে উঠবে দেখবে লাইফ ইজ বিউটিফুল, আরেকদিন আমি বাঁচলাম, এইভাবে একটা অপটিমিজম নিয়ে যারা থাকে, এইটা গাট ব্রেইনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় অনেকে মনে করে। তো লঞ্জিভিটি এমন না যে এমন একটা জিনিস খাওয়াই দিবে যে তার জীবন মানে বর্ধিত হবে, এটা নাও হতে পারে। ইট কুড বি এন্টায়ারলি সাইকোলজিক্যাল, যে সে সকালে উঠলো, সে পজিটিভ, সে আরেকদিন জীবন, তখন সে আবার হাঁটতে যাবে, সে একটা লাইফস্টাইলে চলে যাবে যেটা তার লাইফটাকে এক্সপান্ড করবে। আর আরেকজন মরজ হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সে কোনো অপটিমিজম নাই, কোনো পজিটিভ চিন্তা নাই। এটা গাট থেকে নিয়ন্ত্রণ হতে পারে। আমরা যে ইচ্ছা শক্তি বলি, এটা আসলে কি? একটা মানুষের মাথায় যে একটা ইচ্ছা আসলো, চিন্তা আসলো, এটা তো ব্রেইন নিয়ন্ত্রণ করে, ব্রেনের কেমিক্যাল রয়েছে। এটা ফুড নিয়ন্ত্রণ করে, এটা জীবনের ঘটনাবলী নিয়ন্ত্রণ করে। এইটা অনেকে জেনেটিক সিগনেচার রয়েছে, SNP বলে, সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম, মানে জেনেটিক কন্ডিশন আছে যেটা মানুষকে অপটিমিস্টিক করে, আরেকজনকে পেসিমিস্টিক করে। মেন্টাল ডিজিজ রয়েছে। এইখানে আমাদের যে জিন যেগুলো রয়েছে, যেটা আমরা আগে থেকে জানি, মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে আসছে বা DNA সিকোয়েন্সিং থেকে আসছে, এটার সাথে যুক্ত হয়েছে মাইক্রোবায়োমের চিন্তাটা। এটা আগে ছিল না। এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের জেনেটিক্সের কারণে নিয়ন্ত্রিত হচ্ছি, আমাদের পরিবেশের কারণে নিয়ন্ত্রিত হচ্ছি, কিন্তু আমাদের মাইক্রোবায়োমের কারণেও নিয়ন্ত্রিত হচ্ছি। এখন মাইক্রোবায়োমটা বদলানো যায়, আমাদের জিনগুলো বদলানো যায় না। তো মাইক্রোবায়োম কীভাবে বদলাবো? এটার জন্য গাট টেস্ট করতে হবে। টেস্ট করে জানতে হবে আমাদের কি নাই, কি থাকলে ভালো। আর যেটা নাই ওইটা আমরা প্রোবায়োটিকের মাধ্যমে খেতে পারি। একটা এই কোম্পানিটা, যে বিশেষ কোম্পানি যেমন জেনোফ্যাক্স, এটা দিল প্রোবায়োটিক হিসেবে, অথবা ফুড অ্যাডভাইজারি দিল, ফুডের থেকে আসতে পারে, তাই না? যেমন কলা এবং পিনাট একসাথে খেলে সেরোটোনিন বলে একটা জিনিস রিলিজ হয়, মানুষের ভালো ঘুম হয়। এই টাইপের হাজার হাজার জিনিস আছে যেটা বর্তমান সময়ে খুব ফোরফ্রন্টে চলে আসছে। প্রবাবলি আমরা তাহলে খুব একটা এক্সাইটিং টাইমের ভিতর দিয়ে যাচ্ছি। যেমন কত ধরনের হচ্ছে রিসার্চ হচ্ছে। সেদিন দেখতে পেলাম হচ্ছে ডক্টর ডেভিড সিনক্লেয়ার নামে একজন আছেন, আমার পরিচিত ব্যক্তি সিনক্লেয়ার। ও অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় মুভ করেছিল একই ডিপার্টমেন্টে। খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমি MIT-তে যে বায়োলজি ডিপার্টমেন্টে ছিলাম, এখানে আমাদের একজন সিনিয়র কলিগ আমরা বলতাম, আমি পোস্টডক ছিলাম, আর ওই ভদ্রলোক ইয়াং প্রফেসর ছিল, তার নাম হচ্ছে গ্যারান্টি, লেনি বলতাম আমরা তাকে, লিওনার্ড গ্যারান্টি। সেই লিওনার্ড গ্যারান্টি ইস্টের উপরে কাজ করতো, এবং ইস্টে একটা মিউটেশন হলে ইস্টটা মানে দীর্ঘদিন বাঁচে, ইস্ট যে ফাঙ্গাসটা, ওইটাতে লেনি কাজ করতো। তো পরে ডেভিড সিনক্লেয়ার, সে খুব স্মার্ট একটা ইয়াং ছেলে, এখন তো অনেক বয়স হয়েছে তার, সে অস্ট্রেলিয়া থেকে এসে ওই লেনির ল্যাবে কাজ করেছিল, এবং লেনির যে কাজ SIR মিউটেশনগুলো, ওইগুলোকে নিয়ে, ওইগুলোকে কেন্দ্র করে সে আরও বিরাট বিরাট কাজ করেছিল, এবং করে তো হি ইজ এ ভেরি মেগা সেলিব্রিটি এখন। তো আমি এটা বুঝতে পারি নাই অনেকদিন, যে ওর নাম খুব দেখি, ইউটিউবে দেখি, তারপরে হঠাৎ দেখলাম আরে এটা তো লেনি গ্যারান্টির ল্যাবে ছিল। লেনিকে নিয়ে এসে আবার কোম্পানি করেছিল, এবং ওই যে NADH এগুলা, এগুলা তারা ডিসকভার করেছে ইস্টের মাধ্যমে। এটা তো বিশাল সব মানে লোক টাকা ইনভেস্ট করেছে, দে আর লাইক মেনি মাল্টিমিলিয়নেয়ার, বিলিয়নেয়ার হতে পারে। কিন্তু ওই যে সাধারণ মলিকুলার বায়োলজির বিজ্ঞান, লেনি তো দেখলাম সারাক্ষণ কাজ করছে, আমি পোস্টডক ছিলাম, ইয়াং প্রফেসর ছিল,
এই কাজ করতে 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 এই টাইপের আইডিয়া আসে, এবং যেটা ইস্টের বেলা প্রযোজ্য সেটা মানুষের বেলাও প্রযোজ্য, তাই তারা দেখালো আর কি। এরকম কি স্যার ভবিষ্যতে কোনোভাবে পসিবল যে এখন যে জিনিসগুলোকে আমরা হচ্ছে অনেক ডিফিকাল্ট ভাবি বা হচ্ছে যে রোগগুলোকে দুরারোগ্য মনে হয়, সো সেগুলো মানে মানুষের ইতিহাস থেকে হচ্ছে মুছে ফেলা যাবে এরকম? অবশ্যই অবশ্যই মুছে যাবে তো, কারণ আমি রুমির একটা কবিতা আছে যে আই ডাইড এজ এ মিনারেল অ্যান্ড আই ওয়াজ বর্ন এজ এ প্লান্ট। হ্যাঁ, বিউটিফুল ফার্সি কবিতা রুমির। সো এটা এরকম যে আই ডাইড এ মিনারেল অ্যান্ড আই বিকেম অ্যালাইভ এজ এ প্লান্ট। আই ডাইড এ প্লান্ট and I was born an animal, and I died as an animal and I became a human. এটা কত আগে, তাই না? 8, 9, 12 সেঞ্চুরিতে যখন রুমির টাইমটা আমার ঠিক মনে পড়ছে না, ডারউইনের অনেক অনেক আগে এক ধরনের এভলিউশন, যে লাইফের ট্রান্সফরমেশনের কথা উনি লিখেছেন, এবং ফাইনালি বলেছে যে when I die as a human I want to be more than a human। এই টাইপের একটা স্পিরিচুয়াল কবিতা। তো আমাদের যে এখন আমরা আরও ডিটেলস জানি, আমরা জিনোম সিকোয়েন্স করেছি, আমরা এটা করেছি, সৃষ্টির রহস্য, অনেকে বলে রহস্য উন্মোচন, আমাদের দেশে বলে রহস্য উন্মোচন তো আসলে হয় নাই, একটা কোডটা পড়া গেছে, কোডটা জানি কিন্তু কোডের মানেটা জানি না। এখন আমাদের যে মানুষের একটা থিওরিটিক্যাল লাইফ স্প্যান আছে, এটাকে বলে অনেকে বলে 130 ইয়ার্স। এটা একটা মানে বায়োলজিক্যাল লিমিট আছে এইজের হিউম্যান বিইংয়ের। তো আমরা তো এখন 80-90 বছর বয়সের লোক মারা যাচ্ছে, 70-এ অনেকে মারা যাচ্ছে, 70-এর দশকে। এটা তো 130 থেকে অনেক দূরে। তো আমাদের এটা কেন মারা যাচ্ছে? তো নতুন আইডিয়া হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে একটা রোগের কারণে, অবধারিতভাবে মারা যাচ্ছে না। লাইফস্টাইলের কারণে হার্ট ডিজিজ হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, এগুলো প্রিভেন্টেবল, এবং হিউম্যান বিইং এই সমস্ত লাইফস্টাইল এবং ছোটোখাটো ব্যাপার যেগুলো লাইফস্টাইলের বা জীবনের এক্সপিরিয়েন্সের যে মানুষকে একদম টায়ার্ড করে মেরে ফেলতেছে, এগুলো যদি আমরা সরিয়ে দিতে পারি, বা জেনেটিক যেগুলা সমস্যা আছে এগুলোকে জিন এডিট করতে পারি, আমি একদম থিওরিটিক্যালি বলছি, সমাজ করবে কি করবে না সেটা আরেকটা ব্যাপার, তাহলে পিপল ক্যান লিভ আপ টু 130 ইয়ার্স। তো এইটার করার পথে বাধা কি? বিভিন্ন অলরেডি লঞ্জিভিটি অনেক বেড়ে গেছে, এখন অনেক মানুষ 80-র দশকে দেখা যায়, তাই না? আমাদের চিফ অ্যাডভাইজার এখন যিনি আছেন উনার বয়স তো 80-এ, উনি 80-এ। তো এটা তো আগে মানুষ মানে 50-এই রিটায়ার করে ফেলে, আমাদের 57-এ, তাই না? তো 57-এ কেন রিটায়ার করে? আসলে 57-এ অনেক লোক তো খুব অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমি আমার নিজের লাইফে বলতে পারি যে আমি 37-এ যতখানি অ্যাক্টিভ ছিলাম, 57-এ তার চেয়ে অনেক বেশি ছিলাম। 57-এ তো আমাকে যদি কেউ রিটায়ার করাই দিত, আমি যেহেতু নিজের তাড়নায় কাজ করি, আমাকে তো কেউ রিটায়ার করাতে পারবে না, বাট আমি যদি একটা চাকরি করতাম, সরকারি চাকরি, তো আমাকে তো রিটায়ার করাই দিত। এটার পিছনে একটা চিন্তা হলো যে 57 হয়েছে, এখন তুমি ইহলৌকিক সব কাজ বাদ দাও, তুমি বাড়িতে হয় বা গান করো, অথবা তুমি একদম আধ্যাত্মিকতায় মগ্ন হয়ে যাও, মানে দুনিয়াবি কোনো কাজ করার তোমার দরকার নেই, এই ধরনের একটা ইঙ্গিত দিচ্ছে। তো এটার পিছনে ওই আইডিয়াটা আছে যে একটা এইজে গিয়ে মানুষ ইউজলেস হয়ে যাবে। তো সেই এইজটা কি, সেটা যত মেডিসিন আসছে, যত মেডিসিনের হচ্ছে, এটা তো আমরা উই আর পুশিং দ্য ফ্রন্টিয়ার। ভেরি সুন দেখা যাবে, অলরেডি অনেক পকেটস আছে সেন্ট্রাল এশিয়াতে বা জাপানে, এর সমস্ত জায়গায় রয়েছে যে মানুষ রুটিনলি 100-র উপরে বেঁচে থাকে, তাই না? এক সমস্ত জায়গা আছে, এগুলোর পিছনে সবাই দৌড়াচ্ছে যে ওদের স্টুলের মধ্যে কি মাইক্রোবায়োম আছে, কোম্পানিগুলো দৌড়াচ্ছে, কারণ যারা প্রফিট করতে চায় তারা এগুলোর পিছনে দৌড়ায়, বা ওই জিনে কি আছে। এখন একটা পলিজেনিক আছে, পলিজেনিক জেনেটিক্স একটা শুরু হয়েছে, যে যারা আর্টিফিশিয়াল এমব্রিও যখন তৈরি করে মধ্যে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে, তো ওই এমব্রিওগুলোকে সিকোয়েন্স করে প্রোফাইলিং করা যায়। হ্যাঁ, এটাকে পলিজেনিক স্ক্রিনিং বলে। তো পলিজেনিক স্ক্রিনিং হচ্ছে যে অবভিয়াস একটা তো হচ্ছে নর্মাল জেনেটিক কন্ডিশনের কারণে এই ডিজিজ সেই ডিজিজ, এগুলোতে একটা লিস্ট আছে, মেন্ডেলিয়ান বলে যেগুলোকে। আর পলিজেনিক হচ্ছে এক ধরনের সম্ভাবনা তৈরি করে যে 65টা জিনের একটা কম্বিনেশন হলে এই লোকটার মেন্টাল ডিজিজ হতে পারে, ফর ইনস্টেন্স। অথবা অনেকে চায় যে এটার আইকিউ কি হতে পারে, আইকিউর কি কোনো জেনেটিক ভিত্তি আছে কিনা। অনেকে এটাকে এই টাইপের রিসার্চকে পছন্দ করে না, বা
হয়তো ইলিগাল করে দিতে চাবে, এটা ঠিক আছে, এটা তো আরেকটা জাজমেন্টের ব্যাপার, কারণ পটেনশিয়াল ডিসক্রিমিনেশন তৈরি হতে পারে। হ্যাঁ, ডিসক্রিমিনেশন ওইটা আরেকটা ব্যাপার। বাট সিম্পলি সায়েন্টিফিক্যালি একটা প্রশ্ন হলো যে এটা কি বলা যাবে যে একজনের 1000টা জিনের যদি কম্বিনেশন হয় তাহলে সে একটা ম্যাথমেটিক্যাল জিনিয়াস হবে? এটা একটা সায়েন্টিফিক কোয়েশ্চেন, এটা কোনো মরাল বা সোসাইটাল কোয়েশ্চেন না। যেমন আইনস্টাইন ছিল, আইনস্টাইনের কি একটা মানে 65 জিনের কি একটা কম্বিনেশন হয়েছিল তার ভিতরে, যেটা খুব রেয়ার, তাই না? বা বাংলাদেশি একজন সুপার জিনিয়াস একটা ইয়াং ছেলে এখন আছে আমেরিকায়, কাইরান কাজী তার নাম। আচ্ছা। এবং তার নামে সব নিউজ এসেছে যে হি ইজ আউটলায়ার অফ অ্যান আউটলায়ার, মানে জিনিয়াসদের মধ্যে পৃথিবীর সব জিনিয়াস যদি একত্রিত করা যায় তার মধ্যেও সে জিনিয়াস, অ্যান্ড হি হ্যাপেন্স টু বি 100% বাংলাদেশি। এখন সে ওই ইলন মাস্কের কোম্পানি ছেড়ে দিয়েছে মাত্র 13 বছর বয়সে, মনে হয় তাকে চাকরি দেওয়া হয়েছিল 11 বছর, এরকম কিছু একটা, মানে হি ইজ নট ইভেন 20। ইট ওয়াজ এ বিগ নিউজ। সে এখন একটা বিরাট ওই ইনভেস্টমেন্ট ফার্মে চাকরি নিয়েছে, যারা ওই যে স্টকের উঠানামা, হাইলি ম্যাথমেটিক্যাল ব্যাপার। তো হোয়াট ইজ দ্য ডিল এখানে? মানে সে কেন 3 বছর বয়সে টেস্ট করে তারে বলল যে হি ইজ এ সুপার জিনিয়াস? এটা কি জেনেটিক কারণে নাকি এনভায়রনমেন্টাল কারণে? দিজ আর দ্য মেজর বার্নিং কোয়েশ্চেন। অনেকে করে কি এই সমস্ত কোয়েশ্চেনকে তখন অন্য খাতে নিয়ে যায় যে এখন ডিসক্রিমিনেট হবে, এটা আরেকটা ব্যাপার, এটা অসম্পূর্ণ আরেকটা ব্যাপার। আমরা তো এখন ডিসক্রিমিনেশন হতে পারে এই ভয়ে আমরা বিজ্ঞানের পথে যাব না, এটা তো ঠিক না। বিজ্ঞান থেকে সম্ভাবনাও তো তৈরি হতে পারে, সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ তো বলছে না যে এরকম একটা জিনিয়াস তৈরি করো জিন এডিট করে, মানে কেউ কেউ বলছে, এবং এটা অবশ্যই সোসাইটি রেগুলেট করবে। কিন্তু মেন্টাল এবিলিটি, যেটা গ্রেট মিউজিক্যাল এবিলিটি, মোৎসার্ট যেরকম ছিল হাইপার জিনিয়াস ছিল, তাই না? ছোট বয়সে কমপ্লেক্স মিউজিক তৈরি করছিল। বা আরও কিছু, অলিভার স্যাক্স বলে একজন আছে, সেই এদেরকে নিয়ে লিখেছে, মানে প্রডিজি যাদেরকে বলে, হাইপার জিনিয়াস পিপল আমাদের দেশে আছে, কিন্তু আমাদের দেশে তো এই টেস্টিং হয় না। সো আমাদের জিনিয়াসগুলো সব গ্রামে গঞ্জে কোথায় ঘুরে আছে, লুকিয়ে আছে। স্যার, যদি এখান থেকে এরকম হয় যে এই রিসার্চগুলোর ফলশ্রুতিতে যদি এরকম সম্ভাবনা তৈরি হয় যে এই ঘটনাগুলোকে বা এই সিচুয়েশনগুলোকে রিক্রিয়েট করা যাবে, তখন কি ভবিষ্যতে এরকম হতে পারে যে সেখান থেকে সুপার জিনিয়াস বা সুপার হিউম্যান বা অনেক বেশি অ্যাথলেটিক অ্যাবিলিটি এরকম তৈরি হতে পারে? বিকজ তখন আবার দেখা যেতে পারে যে হয়তো মিলিটারি এখানে আগ্রহ প্রকাশ করতে পারে, তারা হয়তো সুপার সোলজার বানাতে চাইতে পারে, যেরকমটা আমরা সায়েন্স ফিকশনে দেখে থাকি, পপুলার যে সায়েন্স ফিকশনগুলো দেখায় এরকম। সো সায়েন্স ফিকশনগুলো কি আসলে এই উইশফুল থিঙ্কিং এর উপরে থাকে, নাকি এটার আসলে মনে হচ্ছে একটা সায়েন্টিফিক বেসও আছে? কোনো সময় উইশফুল থিঙ্কিং থেকে হয় একটা, কেউ কেউ লিখতে পারে কল্পকাহিনী যারা আসলে বিজ্ঞান জানে না, তাই না? কাজে এটার পিছনে কোনো সলিড বিজ্ঞান দরকার নেই, জাস্ট ইমাজিন করলাম, হ্যারি পটার যেরকম, তাই না? এটা তো পিছনে তো কোনো বিজ্ঞান নেই, এটা একটা ফ্যান্টাসি টাইপের জিনিস। কিন্তু আইজাক আসিমভ বা অনেকে যেটা লিখেছে, এইগুলা এটার পিছনে একটা বিজ্ঞান আছে, একটা পসিবিলিটি আছে। তো সুপার অর্গানিজম তৈরি করা, যেমন পঞ্চব্রীহি তো একটা সুপার অর্গানিজম, সুপার রাইস, এটা যদি আমি একটা জেনেটিক জিনিস ঢুকিয়ে দিতাম, জিএমও করতাম, তখন সবাই বাধা দিত যে জিএম করে এটা করে ফেলতেছে, অতএব এটা তারে থামাও। কিন্তু যেহেতু আমি ব্রিডিংয়ের মাধ্যমে করেছি, ক্রস ব্রিডিং করেছি, মাঠে ধানের পলিনেশন হচ্ছে, ক্রস পলিনেশন হচ্ছে, এই প্রাকৃতিক নিয়মটাকেই আমি একটা ডিরেক্টেড ওয়েতে করেছি। এবং পঞ্চব্রীহি ধান তো 5টা ফসল দেওয়া ধান তো আসলে নাই, কিন্তু আমরা তৈরি করেছি। তো এইটা তো একটা অর্গানিজমে করেছি, এখানে করা যাচ্ছে, এটা নিয়ে কেউ বাধা দিচ্ছে না, বেশি ধান হবে, মানুষ বরং আরো উৎফুল্ল হচ্ছে। কিন্তু আমি যদি একটা সুপার বাঘ তৈরি করতাম, যে এমন একটা বাঘ তৈরি করবো যেটা সব ডিজিজ তৈরি করতে পারে, একটা কথার কথা বললাম, তখন তো সবাই বাধা দিত, আমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যেত, তাই না? যে কেন করছে। তো এইটা সব কিছুর একটা জাজমেন্ট রয়েছে। মানুষের বেলা করলে অবশ্যই মানুষ বাধা দিবে, কারণ প্রকৃতি এবং আমাদের একটা মরাল ফ্যাব্রিক আছে, ধর্মগুলো রয়েছে, ধর্মের মাধ্যমে যে ধর্মই হোক না কেন মানুষের একটা নিয়তি, একটা থিওরি আছে, একটা ন্যারেটিভ আছে, ধর্মকেন্দ্রিক বা মরালিটি কেন্দ্রিক। আর আরেকটা জেনেটিক ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, দুজন বিয়ে শাদী করার পরে বাচ্চা হচ্ছে, দুইটা ফ্যামিলি দ্বারা যুক্ত হচ্ছে। তো এখানে হচ্ছে কি যে আমি যেমন মলিকুলার বায়োলজিস্ট হিসাবে জিনিসটা একভাবে দেখি, আরেকজন যে মরাল লেন্স থেকে দেখবে, রিলিজিয়াস লেন্স দিয়ে দেখবে, সে আরেক রকম দেখবে, এবং সবাই এখানে সহ অবস্থান করতেছে।
আমি তো চাইতে পারি না যে দেশের সব লোক জেনেটিক্স বুঝে খালি জেনেটিসিস্টের মতো চিন্তা করবে, এটা তো সম্ভব না। এই কারণে এই ব্যারিয়ারগুলো আসবে, যে ব্যারিয়ার তো আর মানুষকে নিয়ে তো এক্সপেরিমেন্ট করা যাবে না। তো আমরা মাইসকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমরা ইকোলাইকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমরা ওই যে ফ্রুট ফ্লাই ড্রোসোফিলা মেলানগাস্টারকে নিয়ে করি, এবং জেনেটিক্সের গতি প্রকৃতি সব এদের মাধ্যমে চলে আসছে। আমরা তো ইভেন হায়ার অ্যানিমেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি না, একটা মরাল কোয়েশ্চেন, আর মানুষকে নিয়ে তো ইম্পসিবল। হিউম্যান জেনেটিক্স অলরেডি যেভাবে মানুষের পরিবার কেন্দ্রিক বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা হচ্ছে, এই এক্সিস্টিং ডাটা থেকে আমরা জানতে পেরেছি হিউম্যান জেনেটিক্সের কথা, তাই না? তবে কতগুলো ব্যাপার, আমি একটা ব্যাপার বলি, যেমন আমাদের থ্যালাসেমিয়া একটা ডিজিজ আছে, এটা মিউটেশন করলে ব্লাড ডিসঅর্ডার হয়, খুবই সিরিয়াস। আমাদের 15% লোক আমাদের ক্যারিয়ার, এবং যারা, আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকে আসলাম, এখানে একটা পোস্টার ছিল একজনের, শবনম মুশতারি, খুব ব্রিলিয়েন্ট একটা রিসার্চার, তার একটা পোস্টার ছিল, আমি দেখলাম পোস্টারটা, এবং সেখানে সে দেখাচ্ছে যে 15%-এর মতো ওই অ্যাম্বিলিক্যাল কর্ডের ব্লাড থেকে তারা সিকোয়েন্স করেছে যখন বাচ্চা হয়। এবং অ্যামেজিংলি, মানে আমার কাছে তো এটা অ্যামেজিং নিউজ, কারণ অন্যান্য দেশে তো এটা অনেক কম। আর যখন এটা মানে কাজিন ম্যারেজের কনটেক্সটে যখন ডাটাটাকে সেপারেট করে, তখন আরও বেশি। তার মানে আমাদের হিডেন থ্যালাসেমিয়া লোড রয়েছে, জেনেটিক লোড আমাদের পপুলেশনে। আমাদের এই টেস্টিংটা খুবই বেশি দরকার, এবং বিয়ে করার আগে যেমন একটা ক্যারিয়ার আর একটা ক্যারিয়ারকে যদি বিয়ে করে, তাহলে তো হোমোজাইগাস থ্যালাসেমিয়া হবে, এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। তো এটা একটা গুড এক্সাম্পল যে হিউম্যান জেনেটিক্সকে আমরা প্রিভেন্টেটিভ কাজে লাগাতে পারি, জেনেটিক কাউন্সেলিং করতে পারি। ইন জেনারেল রিলেটেড পিপলের যখন বিয়ে শাদী হয়, আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে আছে যে কাজিন ম্যারেজ করে, ফার্স্ট কাজিন ম্যারেজ, তো সিরিয়ালি যখন করে, অনেক পুরো ফ্যামিলি লাইন আছে যে কাজিন ম্যারেজ, তখন এই জেনেটিক লোড যেটা হিডেন মিউটেশনটা, এই ম্যারেজের কারণে কোনো মিউটেশন তৈরি হয় না, কিন্তু এক্সিস্টিং মিউটেশনগুলোকে আমরা যেটা বলি হোমোজাইগাস হয়ে যায়। হোমোজাইগাস হলেই তো জেনেটিক ডিজিজ হয়। তো এইটুকুন জেনেটিক অ্যাওয়ারনেস তো খুব দরকার। স্যার, যদি এমন একটা জিনিস জানতে চাই যে আপনার দীর্ঘ যে কাজের অভিজ্ঞতা এবং জীবনটাকে যেভাবে দেখেছেন দেশের বাইরে, সেখান থেকে যদি দুইটা জিনিস জানতে চাই, যে একজন মানুষ, সে হয়তো এখন স্টুডেন্ট, সে তার হয়তো ছাত্র জীবন পার করছে, কিংবা সে হয়তো ইয়াং প্রফেশনাল, যদি একটা মিনিংফুল লাইফ সে ক্রিয়েট করতে চায় নিজের জন্য, তাহলে হচ্ছে কোন কাজটা অবশ্যই করা উচিত আর কোন কাজটা স্যার করতে নিষেধ করবেন? আমি আমার অভিজ্ঞতা এবং আমার যে ফিলিং অফ হোয়াট শুড হ্যাপেন, ওইটার আলোকে বলতে পারি। আমি যেটা মনে করি যে প্রত্যেক মানুষেরই অন্যের জন্য কিছু করা উচিত, সব সময় এভরিডে। যেমন বাংলায় একটা কবিতা আছে, আমরা ছোটবেলা মুখস্থ করি, যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। হ্যাঁ, পরের কারণে মরণেও সুখ করে কেদনার, এই টাইপের একটা কবিতা। তো এটা অনেকে শুনে বলে, আচ্ছা এই লোকটা তো মনে হয় একটু আউলা ঝাউলা, আরেকজনের জন্য কাজ করে। আমাদের সমাজে কিন্তু এরকম ব্যাপার আছে, যে খুব নিজের জন্য করছে, ছোট বাড়ি থেকে বড় বাড়ি বানাচ্ছে, মানে পুরোনো গাড়ি থেকে নতুন গাড়ি কিনছে, আমরা তাদের খুব হাততালি দিই, এবং সবাই, সে যখন একটা পার্টিতে যায় সবাই নড়ে চড়ে বসে, তার সাথে এসে সেলফি তুলে। এটার পিছনে চিন্তাধারাটা কি, যে এই লোকটা অনেক টাকা বানাইছে, সে বানাতে পারে, এটাকে আমরা রিওয়ার্ড করি। আর আরেকজনের জন্য দিতে 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 সে দেউলিয়া হয়ে গেছে, হয়তো গরিব হয়ে গেছে, তাকে মানুষ মনে করে যে এই লোকটা আসলে ইয়ে নাই। তার পরিবারও বলে যে এটা সরল প্রকৃতির লোক, ওই একটা লোক খেতে পাচ্ছে না, সে দৌড়ে যায়, তাকে সরল সোজা এক ধরনের বোকা, এটা ট্যাগ লাগিয়ে দেয়। এইভাবে আমাদের সমাজ আমরা নির্মাণ করেছি। তো এই সমাজটা কিন্তু অচিরেই খারাপ হয়ে যাবে, তাই না? কারণ এখানে পারফর্মাররা তো অনেক রিওয়ার্ড পাচ্ছে, এই লোকটা তো অলরেডি হি ইজ রিচ, সো হি ইজ রিওয়ার্ডেড, তার টাকা আছে, ব্যাংকে হালাল রুজি করছে, ফাইন। কিন্তু সমাজ তাকে আরও ফুলের মালা দিবে কেন, তাই না? সমাজ বরং ফুলের মালা দিক একটা লোককে যে স্ট্রাগল করছে ভালো একটা কাজে বা টাকা পয়সা ফুরাই যাচ্ছে, তাকে দিক, তাই না? তো আমি যদি কাউকে অ্যাডভাইস দিতে চাই, আমি বলবো যে এই যে সমাজটাকে ফিক্স করা সব সময়,
কিভাবে করবে একজন ঠিক করবে সেটা, এটা করা খুব দরকার। এটা হিউম্যান মাইন্ড এটা চাচ্ছে, হিউম্যান ব্রেইন এটা চাচ্ছে। কারণ এইভাবে আদিম যুগে যখন মানুষ খুব স্ট্রাগল করছে প্রকৃতির বিরুদ্ধে স্ট্রাগল করছে, মানুষ যখন আফ্রিকা থেকে বের হয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তাই না, এবং স্ট্রাগল করেছে হিংস্র জন্তু জানোয়ার। একটা পুরনো সিলেটের খুব বড় কবি দিলওয়ার, তার কথা সবাই ভুলে গেছে, সে এই মানুষের এগুলো নিয়ে লিখেছে যে চোখে জাগে দুটো লোমশ সবল বাহু, হানছে আঘাত মেমত হাতির বুকে, মহা অরণ্যে কাঁপে জান্তব রাহু, আদিম মানুষ চলছে কদম টুকে। মানে আদিম মানুষ প্রগ্রেস করছে দুনিয়াতে। মানবে না তারা নিসর্গ সন্ত্রাস। এটা খুব পাওয়ারফুল একটা কথা, যে প্রকৃতি যখন সন্ত্রাস নিয়ে আসে, ঝড় ঝঞ্ঝা তুফান সাইক্লোন, এটাকে উনি বলেছে নিসর্গ সন্ত্রাস, খুব পাওয়ারফুল। মানবে না তারা নিসর্গ সন্ত্রাস, এগিয়ে যাবেই বিষুব রেখার দিকে, তাদের কাম্য বিজয়ীর ইতিহাস, থাকবেই তারা পৃথিবীর বুকে টিকে। তো এই যে মানুষগুলা নিসর্গ সন্ত্রাস উপেক্ষা করে পৃথিবীতে ছড়িয়ে গেল, যে কারণে আমরা এখন আছি, এটা কি একটা লোক যদি খালি বলতো যে না আমি আমার মতো করে থাকবো, আমার পাশের লোক মারা যাবে আমি দেখব না, এটা তো মানুষ করে নাই। কাজেই মানুষের ন্যাচারাল কন্ডিশন হলো আরেকজনকে হেল্প করা, ওই যে পরের কারণে স্বার্থকে। কিন্তু সমাজ এবং বিভিন্ন অপসংস্কৃতি আমাদের শিখাইছে যে অনলি লুক আফটার ইয়োর সেলফ, লুক আফটার ইয়োর সান, ডোন্ট লুক আফটার ইয়োর নেইবার সান। এটা সমাজ কিন্তু এরকম আগে ছিল না। আমি যখন ছোট ছিলাম, আমার ফাদার ছোটোবেলা আমার আগে ছিল, আমি মৌলভীবাজার স্কুলে পড়তাম, আমি দেখতাম দ্য হোল সোসাইটি ওয়াজ ইন্টারেস্টেড ইন মি, যে আমি পরীক্ষায় ভালো করছি, সবাই এসে খোঁজ নিত। অ্যান্ড আই বেনিফিটেড ফ্রম ইট, আই বেনিফিটেড দিস আলট্রুইস্টিক ইম্পালস অফ দ্য সোসাইটি, যে কারণে আমি অনেক কিছু করতে পারছি, বিকজ আদার পিপল, নট মাই ওন ফাদার বাট আদার পিপল হেল্প মি, তাই না? নিজের এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, বাইরের লোকও আছে। তো এই জিনিসটা আমি বলবো যে এটাকে তো সমাজ লালন করতে হবে, বাচ্চাদেরকে এটা শেখাতে হবে, ডে 1 থেকে শেখাতে হবে, মায়েরা এটা বাচ্চাদেরকে শেখাবে। এবং স্বার্থপরতার বিপরীতে যে স্বার্থহীনতা, যেটা এটা শেখাতে হবে। কারণ স্বার্থপরতা ইনস্টিংক্টিভ, এটা হবেই, মানুষ নিজের টাকা বানাবে, এটা কাউন্সেলিং করতে হবে না যে বাবা কিছু টাকা বানাও, এটা ভিতরে আছে আমাদের। বরং যেটা শেখাতে হবে যে অতিরিক্ত স্বার্থপরতা থেকে সরিয়ে এনে শিক্ষা তো শেখাবে, একজনকে অঙ্ক শেখাবে, এগুলো তো আমরা এগ্রি করছি, এটা আমার বলার কিছু নাই, তাই না? রকম মানে এই যে এই কোম্পানিটা, এই প্রতিষ্ঠানটা এটা করছে, সবাইকে ভালো শিক্ষিত করছে, এটা আছে। কিন্তু স্বার্থহীনতার যে উপযোগিতা, যেটা স্বার্থহীনতা শুধুমাত্র একটা মরাল ডিমান্ড না, এটা মানুষের ন্যাচারাল কন্ডিশন। আলট্রুইজম ইজ এ ন্যাচারাল কন্ডিশন। আলট্রুইজম হচ্ছে আরেকজনকে হেল্প করা বা অনেককে এগিয়ে আসা, এটা মানুষের ডিএনএর মধ্যে আছে, কিন্তু এটা আমরা সাপ্রেস করে একটা স্বার্থপর সমাজ তৈরি করছি। সো আমাদের দেশে যেমন এই কবিতার কনটেক্সটে আমি বললাম যে পরের কারণে, এটা এক ধরনের মরাল কবিতা, যেটা আমাদের বাংলা ভাষার মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের কাছে আসছে। কোরআন শরীফে আছে ওয়াইন্না সাইলা ফালা তানহার, হ্যাঁ, সূরা ওয়াদ-দুহাতে এক ধরনের জীবন, যেমন যে প্রশ্নটা আমি সম্মুখীন হলাম যে কী উপদেশ আমি দেব, সূরা ওয়াদ-দুহাতে সুন্দর আছে। এটা প্রফেটের লাইফকে কেন্দ্র করে অনেক কথা ওনার সম্বন্ধে বলেছে, যে তোমাকে আমরা লুক আফটার করেছি। অতএব, হ্যাঁ, অতএব ওয়াইন্না সাইলা ফালা তানহার। সাইল হচ্ছে যে কিছু চাচ্ছে, যে কিছু চাইতে পারে, টাকা চাইতে পারে, কাউন্সেলিং চাইতে পারে, সে হচ্ছে সাইল। আর যাকে চাচ্ছে সে অবভিয়াসলি একজনকে টার্গেট করেছে যে সে দিতে পারবে, তার কাছেই তো চাচ্ছে। তো আমাদের দেশে দেখা যায় যে গরিব ভিক্ষা চাচ্ছে, আর আমরা খালি বলি মাফ করো মাফ করো মাফ করো। মাফ করো কেন বলি? ওই যে তানহার বলেছে যে রূঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারবে না। ইউ ক্যানট সে গেট লস্ট, গেট এ জব, এটা পারবে না, এটা ইসলামে অ্যালাউড না। এই জন্য আমরা বলি যে মাফ করো মাফ করো মাফ করো। কিন্তু ধনী লোকেরা পকেটে টাকা নিয়ে ঘুরতেছে, সারাদিন মাফ করো বলতেছে, কিন্তু টাকা দিচ্ছে না, তাই না? এটা তো বলে নাই যে তুমি মাফ করো বলে পরিত্রাণ পেয়ে যাও, তাই না? এই যে ইসলামের যে ডক্ট্রিন অফ গিভিং অ্যান্ড লুকিং আফটার আদার্স, প্রতিবেশীকে লুক আফটার করা, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। ইসলামের যত ব্যাপারগুলো রয়েছে এবং মানুষ হিসাবেও যত ব্যাপারগুলো রয়েছে, যেটা আমি বললাম যে রিচিং আউট, হেল্পিং আদার্স, আমাদের যে করবে তার জন্য ভালো, তার মানসিক কন্ডিশন ভালো, এটার মাধ্যমে সে একটা পারপাস পাবে এবং এটার মধ্যে প্রকৃতি তাকে দুনিয়াতে যে কারণে পাঠিয়েছে ওইটা সে ফুলফিল করবে। এটাই আমি বলতে চাইছিলাম। ইনশাআল্লাহ স্যার।
ধন্যবাদ স্যার। আসলে এই কথাগুলো আমাদের জন্য হচ্ছে অনেক মূল্যবান। আমাদের আসলে হচ্ছে এই জিনিসগুলো নিয়েই বেশি বেশি চিন্তা করা উচিত এবং এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ইফোর্টটা দেওয়া উচিত। যদি সেটা আমাদের মাথায় থাকে এবং এটাকে আমরা হচ্ছে মূল গুরুত্ব দিয়ে তারপর বাকি জিনিসগুলো সাজাই, তাহলে হচ্ছে আমরা অনেক ভালো সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এই সময়টা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য, এবং এখান থেকে আমরা যে যার মতো যতটুকু নিতে পেরেছি সেইটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং বাকিদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।